সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিমান দুর্ঘটনায় আহত আরও এক শিশু সহ ৩২ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৮ জনের অবস্থা শঙ্কাজনক। হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন, ৩ কার্যদিবসে দিতে হবে প্রতিবেদন। আরও ১৩টি দল ও জোটের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক নাসির উদ্দিন। বুধবার তিনি আরও জানান, ১৩ জনের অবস্থা সিভিয়ার ও বাকি ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে। ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৪৪ জন। চিকিৎসাধীন আছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে ৩৭ জনই শিশু। বুধবার চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ অবস্থা জানাতে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক। আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। তিনি জানান, সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা প্রত্যেক রোগী সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। কাউকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে কিনা তা ৪৮ ঘন্টার আগে বলা সম্ভব নয় বলে জানান তিনি। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি ১২ ঘন্টা পর পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিছি, আগামী ৪৮ ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক জানান, রক্ত, স্যালাইন ও ওষুধের এখন কোনো সংকট নেই। এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। শঙ্কাজনক অবস্থায় যারা রয়েছে তাদের সর্বশেষ কি অবস্থা, সে সম্পর্কে কিছু নতুন করে তথ্য পেয়েছেন কিনা? সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা তো প্রত্যেক রোগী সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, বিস্তারিত কি জানতে পেরেছেন? দোলা, আপনি যেমনটি বলছিলেন, আসলে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল, সেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং ২ নার্স রয়েছেন। তারা আসার পরেই সে বাংলাদেশে যারা আছেন যে মেডিকেল বোর্ড, তাদের সাথে বসেছেন। তারা বসে এখন একটাই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ১২ ঘন্টা পর পর তারা সে মেডিকেল বোর্ড বসবেন, বসে প্রত্যেকটা রোগী ইন্ডিভিজুয়াল তারা অবজারভেশন করবেন, দেখবেন কিভাবে তাদের চিকিৎসা আরও উন্নত করা যায়, কিভাবে চিকিৎসা দিলে তারা আরও উন্নত হয় তাদের যে পড়া অংশ। এই বিষয়গুলো নিয়ে তারা ১২ ঘন্টা পরপরই বসবেন বলে আমরা বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। অর্থাৎ তারা প্রত্যেকটা রোগীকে আলাদা আলাদাভাবে তারা পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ আপনি জানেন, তারা আমাদেরকে এমনটি বলেছেন যে পুরো বিশ্বেই যে পড়া রোগীদের চিকিৎসা একই রকম, সেটি আমাদের জাতীয় যে বার্ন ইনস্টিটিউট সেখানেও একই রকম। কিন্তু সিঙ্গাপুর থেকে যারা আসছেন তাদের পরামর্শ অনুযায়ী এবং কি বাংলাদেশে যারা চিকিৎসক রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী, ২ দলের পরামর্শ অনুযায়ী চিকিৎসকরা তাদের চিকিৎসা জীবন। আপনি জানেন যে এখানে ৪৪ জন এখন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা ভিতর থেকে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে ৮ জন আইসিইউতে আছেন, একেবারে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারা এখন তাদের পরিবাররা শুধু এখন দোয়া কামনা করছেন, তাদের দেশবাসীর কাছে তারা দোয়া কামনা করছেন যেন তাই যারা আইসিইউতে আছেন অর্থাৎ ৮ জন যেন আর কোনো একটা সংখ্যাও
যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে এমনটা তারা আশা করছেন। পাশাপাশি আপনি জানেন যে সারা রাজধানীতে আরও যে হসপিটালগুলো আছে সব মিলিয়ে 68 জন রোগী এখনো ভর্তি আছে, তাদের চিকিৎসা সেবা চলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে এই রোগীদের চিকিৎসা সেবায় কোনো ধরনের ঘাটতি নেই এবং কি কোনো ওষুধ সরঞ্জাম এবং কি রক্তেরও এখন পর্যন্ত বিপুল পরিমাণ মজুত আছে, রক্ত এখন পর্যন্ত আর লাগবে না। আমি জানেন যে সকাল থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রক্ত দিতে অনেকে এখানে এসেছেন এবং কি এখান থেকে বলা হয়েছে আর রক্ত এখন লাগবে না, তাই তাদেরকে রক্ত নেওয়া বন্ধ করতে বলেছেন। এই এখন পর্যন্ত ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা সেবা চলছে সিঙ্গাপুর এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে। দোলায় ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুত করতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। এই কমিটি আগামী 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। স্কুলে প্রবেশাধিকার সীমিত করা হলেও ঠিক কবে নাগাদ স্বাভাবিক স্কুল কার্যক্রম শুরু করা যাবে এ নিয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা নেই স্কুল কর্তৃপক্ষের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ এই দুর্ঘটনার সিসিটিভির ফুটেজ হয়তো অনেকেই দেখেছেন। বেঁচে ফেরা শিক্ষার্থীদের স্মৃতি থেকে একদিন হয়তো ফিকে হয়ে যাবে অগ্নিদগ্ধ সহপাঠীর যন্ত্রণাকাতর মুখের ছবিগুলো। নার্সারি পড়ুয়া ফাহিম বাবার হাত ধরে বুধবার স্কুলে গেছে ঠিকই, তবে পড়তে নয়, দুর্ঘটনাস্থলটি বাবাকে দেখাতে। প্লেন একদম খাড়াখাড়ি আইছে, জমি মাটিতে একদম পড়ে ব্লাস্ট হয়ে গেছে। আম্মুকে আমি সাথে সাথে ফোন করছি, ফোন করে আমি বলছি তুমি দ্রুত যাও, দ্রুত গিয়ে ওখানে দেখো যে আসলে কি ঘটনা ঘটছে, আর তুমি গিয়ে ফাইমরে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওর আম্মু কাঁদতে কাঁদতে দৌড়াইয়ে মসজিদ, এখানে কাছে মসজিদ পর্যন্ত আসছে, তখন দেখে ফাইম আসতেছে আর কি। স্কুলে প্রবেশের সুযোগ ছিল না, তবুও ট্রমা কাটাতে পিতামাতার হাত ধরে ফাহিমের মতো আরও অনেক শিক্ষার্থী ও অভিভাবক দূর থেকে দেখার চেষ্টা করেন স্কুলের ভেতরটা। আসলে 20টা মিনিট দেরি করলে আমার ছেলেকে হয়তো আমি বাঁচাতে পারতাম না। সিকিউর ফিল করি না যে কেমন যেন হয়ে গেছে, আবার কোন স্কুলে হয়, কোথায় হয়, আমার বাচ্চা তো, আমারও তো বুক খালি হতে পারে, কত মানুষের বুক খালি হলো, এইটাই খারাপ লাগে। এটা দেখতে যে বাচ্চাকে নিয়ে আসি দেখার জন্য। দুর্ঘটনার পর থেকেই জনবহুল স্থানে যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে, যার রেশ ছিল বুধবারও। ফাঁকা যেসব জায়গা আছে এখানে এয়ারপোর্টকে সরায় নেওয়া যায় কিনা, কারণ দিন যাচ্ছে, ফ্লাইট বাড়তেছে, আর প্রশিক্ষণ বিমান তো সরকারের কাছে নিজস্ব চিন্তা করলে এটা হয়ে যায়, এটা খুব জটিল বিষয় না। এদিকে মঙ্গলবার দফায় দফায় শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনার পর ঠিক কবে নাগাদ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি স্কুল কর্তৃপক্ষ। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ। পরের প্রসঙ্গে যাচ্ছি। বিএনপি জামায়াতের পর আরও 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মুজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তানিয়া রব, 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা এবং এরপর সচিবালয়ে মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের পর এ বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।
রাজনৈতিক সরকার না থাকলে সচিবালয় ও গোপালগঞ্জের মতো সহিংস ঘটনা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করার দাবি জানালেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। হাসনাত বলেন, সবসময় বলা হয়েছে এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই, তিনি সরকারি সুবিধা নিয়ে জনগণের সাথে বেইমানি করেন। সমাবেশে যোগ দেওয়ার আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা। পরে বিমান দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক র্যালি করে এনসিপি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতেছেন তার বোঝায়। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 319 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 18,345 জন। তাদের মধ্যে 69 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা যাওয়া 4 জনের মধ্যে 3 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার, একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো আইনজীবীদের চেপে ধরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সমাবেশে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই কথা বলেন। সেই সঙ্গে বর্তমান সরকার সংবিধানের তোয়াক্কা না করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বজনদের বিচারক বানাতেই কালো আইন করা হয়েছে। তিনি এই অর্ডিন্যান্সকে ফ্যাসিস্ট পুনর্বাসনের নীল নকশা হিসেবে আখ্যায়িত করেছেন। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, এই কারণে করছি যে অর্ডিন্যান্সের আলোকে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তা সরাসরি সাংবিধানিক ধারার সাথে সাংঘর্ষিক। যদি এইরকম কোন নিয়োগ আমরা দেখি যে এই অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি আপনার নিজের ক্ষমতাকে খর্ব করে নিয়োগ দান করেছেন, তার বিরুদ্ধে দাদা বলেছে যে 80,000 আইনজীবী, আমিও মনে করি সারা বাংলাদেশের যত আইনজীবীরা আছে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকায় অফিস চালুর বিষয়টি নিয়ে এখনও বিতর্ক কাটেনি। বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘ মানবাধিকার অফিস চালু হলে রাষ্ট্রীয় গুম, খুন ও হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা কমবে। একই সঙ্গে জাতিসংঘের এই কার্যক্রম জবাবদিহিতায় ফেলবে সরকারকে। 2024 সালে দেশে সংঘটিত জুলাই আগস্ট হত্যাকাণ্ড তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছিল জাতিসংঘ। তখন থেকে আলোচনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকায় অফিস চালুর বিষয়টি। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এই অফিস চালুর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এর ফলে 17 জুলাই থেকেই ঢাকায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন।
তবে এই অফিস চালুর বিরোধিতা করছে দেশের ইসলামপন্থী রাজনৈতিক দল ও একটি পক্ষ। মানবাধিকার কর্মী নূর খান মনে করেন, জাতিসংঘের এই কার্যক্রম পরিচালনায় নাগরিকের অধিকার সমুন্নত হবে। একই মত দেশের জ্যেষ্ঠ আইনজীবীদেরও। যখন হেফাজতে ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা শাপলা চত্বরে ঘটলো, তখন কিন্তু আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য এই সংগঠনটিও চেষ্টা করেছিল, তারাও জাতিসংঘের দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিল। তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো পর্যন্ত কথা বলেছিল। আসলে ধর্মীয় বা সাংস্কৃতিক কোনো জায়গায় আঘাত দেওয়ার মতো আমি কোনো কারণ দেখি না। অতীতে তো আমরা জাতিসংঘের কাছে 5ই আগস্টের যে কিলিং হয়েছে, সেই কিলিংয়ে এসে জাতিসংঘের কাছে আমরা সাহায্য চেয়েছি। জাতিসংঘ এখানে তদন্ত করেছে, সেই তদন্তের উপর ভিত্তি করে বিচার হচ্ছে। তো জাতিসংঘের এই কার্যক্রম করে যদি আমরা ওয়েলকাম করি, তো জাতিসংঘ যদি এখানে সে কার্যক্রম চালায়, তাহলে অসুবিধাটা কোথায় আছে? কম্বোডিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া, প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা, তিউনিশিয়া এবং লাইবেরিয়া সহ অন্তত 16টি দেশে কাজ করছে এমন অফিস। অনেকেই প্রশ্ন তুলছেন, এর মধ্য দিয়ে কি এসব দেশের কাতারে যুক্ত হলো বাংলাদেশ? বাংলাদেশে যে প্রায়শই মানবাধিকার যে লঙ্ঘিত হয়, সেটা আমাদের নিজের চোখে দেখে এসেছি। পুলিশ গুলি করে, রাজনৈতিক বক্তব্য দিতে গেলে সেখানে নির্দ্বিধায় গুলি হয়। এখন কোন ধর্মীয় কালচারালি যেগুলো ইসলামের সাথে যায় না, জাতিসংঘ সেখানে প্রচার করবে, এই যে সাসপিশন, এই যে সন্দেহ, সেগুলো কোনগুলো মানবাধিকার? রাষ্ট্র বা সরকার কর্তৃক গুম খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যেসব বাহিনী বা সংস্থা আগে থেকে অভিযুক্ত এবং যারা প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকতেন, তারা এখন সতর্ক হবেন বলে মত বিশেষজ্ঞদের। তৃতীয় কোনো অর্গানাইজেশনের সরকারের কর্মকাণ্ডের উপর তাদের কর্তৃত্ব পছন্দ করে না, সেখানে একটা কনফ্লিক্টের সৃষ্টি হতে পারে। সরাসরি অনুসন্ধানের কার্যক্রমটি তারা করতে পারেন এবং সময়ে সময়ে সরকারকে তারা পরামর্শ দিতে পারেন। সরকারের জবাবদিহিতার জায়গাটিকে নিশ্চিত করার চেষ্টা করতে পারেন। সমঝোতা অনুযায়ী 3 বছরের জন্য ঢাকায় কাজ করবে জাতিসংঘের মানবাধিকার অফিস। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাপানের সঙ্গে একটি বড় আকারের বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর 15% হারে পাল্টা শুল্ক বহাল থাকবে। হোয়াইট হাউসে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করার কথা জানান ট্রাম্প। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, নতুন এই বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে জাপান। পাশাপাশি গাড়ি, চাল, ট্রাক ও বেশ কিছু কৃষি সামগ্রী সহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করবে। এছাড়া ফিলিপিন্সের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে দেশটিকে 19% শুল্ক দিতে হবে। ইন্দোনেশিয়ার উপর 19% শুল্ক আরোপের পাশাপাশি দেশটির সাথে বাণিজ্য চুক্তির বিস্তারিত শর্তাবলীও প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল সন্ধ্যার সংবাদে। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।